আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে দুটো টপিকসে কথা হবে। প্রথমত, বেশ কয়েকদিন যাবৎ আমরা কয়েকজনকে গ্রেফতার করতে দেখেছি, বিক্রমপুরী, এরপরে মাহাদি, এরপরে সুরভি। এই বিষয়টা থাকছে। সাথে থাকছে আমাদের বর্তমান গ্যাসের যে ঊর্ধ্বগতি, গ্যাসের দ্রব্যমূল্য একেবারে গ্যাসের দামের ক্ষেত্রে লাগাম ছাড়া। এরপরে সেটা লাগামকে টেনে ধরার জন্য সরকার ভারসাম্য রক্ষার্থে কিছুটা গ্যাসের দাম বৃদ্ধি করে 1306 টাকা মূল্য নির্ধারণ করেছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বাজারে তার কোনো প্রভাব আমরা দেখছি না। এই বিষয়টা কিভাবে সমাধান করা যায়, এই দুটো টপিকসের উপরে আমি আমার আলোচনা রাখবো। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আমি প্রথমত যদি সুরভির আজকের একটি ঘটনাকে আমি আগে করি, আপনাদের সাথে একটু শেয়ার করি। যে কয়েকদিন আগে আমরা দেখেছি সুরভি নামে একটি মেয়ে, মূলত জুলাই আন্দোলনে খুব সামনেই ছিল, আমরা তার ভিডিওতে দেখেছি, তখনও দেখেছি। জুলাই আন্দোলন পরবর্তীও তার বেশ কিছু আলোচনা এসেছে ভিডিওতে, পত্রপত্রিকায় বা মিডিয়াতে। ইভেন কয়েকদিন আগে তাকে গ্রেফতার করা হলো, আজকে কোর্টে নিয়ে তার 2 দিনের রিমান্ড চেয়েছে, রিমান্ড মঞ্জুর করেছে। তারপরে দেখলাম সে চিৎকার করে তার মাকে বলতেছে যে ওই পুলিশ অফিসার আমার কাছে ঘুষ চেয়েছিল, ঘুষ দিতে দেইনি দেখে আমার বিরুদ্ধে তারা রিমান্ড দিয়েছে, অথচ কোনো এলিগেশন তার বিরুদ্ধে নাই বা কোনো অভিযোগ সেভাবে কেউ দাঁড় করাইতে পারেনি। তো এই বিষয়টা অলরেডি দেখলাম আমরা, আসিফ নজরুল স্যার তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন আজকেই। তিনি বলেছেন সুরভির সম্পর্কে আমরা খোঁজ নিয়েছি, সত্তর তিনি প্রতিকার পাবেন। মানে সুরভি অবশ্যই জুলাই যোদ্ধা, তাকে গ্রেফতার করতে হলে সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে, মামলা থাকতে হবে, তারপরে তাকে গ্রেফতার করতে হবে। কারণ মামলা ছাড়া কাউকে গ্রেফতার করার পক্ষে অন্তত আমরা নই। সেই জায়গায় যারা জুলাই আন্দোলনে ছিল তাদের তো গ্রেফতার করার সুযোগই নেই। এরপরে তারও আগে আমরা দেখেছি মাহাদিকে গ্রেফতার করা হয়েছে সিলেটে। তিনি ওসি সাহেবকে এক ধরনের হুমকি দিচ্ছিলেন। তিনি বলেছিলেন যে আমরা কিন্তু এই থানা জ্বালিয়েছি, অমুক থানা, অমুক এসআইকে আমরা পুড়িয়ে দিয়েছি, এরকম কথা বলে তিনি একরকম হুঙ্কার দিচ্ছিলেন যে আমাদের আন্দোলনের সাথী তাকে আপনারা কেন গ্রেফতার করছেন, এই সাহস আপনারা কোথা থেকে পেলেন। এই বক্তব্যটা ভাইরাল হয়েছে, মোটামুটি সকল মিডিয়া এটা প্রচার করেছে, মূলত নেগেটিভলি প্রচার করেছে। কারণ এখানে পুলিশ মারার কথা আসছে, এখানে থানা জ্বালানোর কথা আসছে। অথচ ওই সময় যখন জুলাই আন্দোলনে আমরা ছিলাম, নৈতিকভাবে যতগুলি থানা হামলা হয়েছে বা পুলিশের উপর আক্রমণ হয়েছে, কোনোটাকেই আমি কাউকেই দেখিনি এটাকে নেগেটিভলি বয়ান করতে, অন্তত যারা জুলাই আন্দোলনের মাঠে ছিলেন। অর্থাৎ এই বিষয়টা তারা সমর্থন করছেন। কেন? কারণ অভ্যুত্থানের এটা একটা অংশ। আমরা যদি একটু পিছনে যাই, দেখবেন 71 পরবর্তী সময়ে আমাদের বাংলাদেশের একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী, তিনি কিন্তু পল্টন ময়দানে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে একটা মানুষকে হত্যা করেছিলেন। এই ঘটনাটা আপনি সব জায়গায় দেখবেন, ইতিহাসের পাঠে আপনি পাবেন। তো এরপরে যখন শেখ মুজিব দেশে আসলো, শেখ মুজিবের কাছে গিয়ে যখন বললেন যে এই ঘটনা, আরে কয় তুমি একটা কেন, তুমি তো অনেকগুলি খুন করতে পারো। মানে এগুলি তাদের জন্য 7 খুন মাপ ছিল। কেন? কারণ তারা মুক্তিযোদ্ধা, তারা বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। সেই কারণেই তাদের সকল অপরাধ মার্জনা করা হয়েছে। যদিও ওই সময় আন্তর্জাতিক মিডিয়াগুলিতে এটা ফলাও করে প্রচার করা হয়েছিল এবং স্বাধীন বাংলাদেশে প্রথম খুন বোধহয় এটাই ছিল, যেটা বঙ্গবীর কাদের সিদ্দিকী করেছিল। এই জন্যই আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বারবার আমি অন্তত প্রথম খুনি বলি, বাংলাদেশের প্রথম খুনি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তো ওই সময় দেখা যাচ্ছে যে এই যারা যোদ্ধা ছিল তাদেরকে আলাদা একটা সহানুভূতি দেওয়া হয়েছে এবং তাদের কোনো অপরাধ আমলে নেওয়া হয় নাই, অপরাধকে মার্জনা করা হয়েছে। কিন্তু এই 24 পরবর্তী সময় এসে আমরা বলি যে এই 24 পরে এসে যদি কেউ অপরাধ করে, সেই অপরাধের অবশ্যই বিচার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। কিন্তু 24-এর কোনো অপরাধ এখানে ধরা সুযোগ নেই যদি স্পষ্ট আকারে সেটা প্রমাণিত না হয় যে এটা ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে। ফৌজদারি অপরাধের বিভিন্ন ধারা উপধারা আছে। অবশ্যই দেশের বিরুদ্ধে দাঁড়ানো ফৌজদারি অপরাধ, তেমনি ভাবে রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে দাঁড়ানোটাও ফৌজদারি অপরাধ। আপনি এটাকে গুলিয়ে ফেললে কিন্তু ভুল করবেন। ফৌজদারি অপরাধ মানে কোনটাকে আপনি এখানে ধরবেন সেটাও আপনার বুঝতে হবে। যে 24-এর আমরা যখন আন্দোলন করেছি, 24-এ যখন গণঅভ্যুত্থান হয়েছে, এই গণঅভ্যুত্থানটাই কিন্তু একটা ফৌজদারি অপরাধ। আপনি সেটাকে বিচারে আনতে পারবেন না, সেটা বিচার করার সুযোগ নেই। কারণ অভ্যুত্থান যদি সফল না হতো, অবভিয়াসলি এই যারা যোদ্ধা ছিল, অন্তত প্রথম সারি যারা ছিল, তাদের সকলের ফাঁসি কার্যকর করা হতো, এটা নিশ্চিত।
কিন্তু যখন অভ্যুত্থান সফল হয়েছে, এখন উল্টা এই অভ্যুত্থানকারীদের উপরে যারা অবৈধভাবে আক্রমণ করেছে তাদের শাস্তি হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। এবং ওই সময় অভ্যুত্থানকারী যারা, তারা ছিল নিরস্ত্র এবং তাদের উপরে আক্রমণগুলি হয়েছে রাষ্ট্রের টাকায়, রাষ্ট্রের সম্পদ নষ্ট করে। আমাদের চাকর, আমাদের টাকায় যারা চাকরি করে, তারা আমাদের টাকা গুলি দিয়ে আমাদের উপরে গুলি ছুড়েছে, যেটা কোনোভাবেই কোনো পৃথিবীর কোনো আইনে এটা বৈধতা দেওয়া হয় না। ঠিক তেমনি ভাবে কিছু অস্বাভাবিক কিছু ঘটনা ঘটেছে, যেগুলি আমরা এই অভ্যুত্থানের অংশ মনে করি। বিচ্ছিন্ন কিছু ঘটনা, বেশ কিছু থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, সেগুলির অনেক কারণ ছিল, রিজন আছে, সেগুলি নিয়ে আলোচনা করলে ভিডিও অনেক লম্বা হবে, আমি সেই আলোচনায় যাচ্ছি না। কিন্তু আমি মনে করি যে ওই সময়ের কোনো ঘটনা কেউ বললে সেটার কারণে কাউকে গ্রেফতার করতে হবে, সেটাও আমি রাইট মনে করি না। এবং এই রাইট অন্তত বর্তমান প্রশাসনের নেই, যে গণঅভ্যুত্থানের সময়ের ছাত্র জনতার যারা পক্ষে ছিল তাদেরকে আপনি গ্রেফতার করবেন তাদের কোনো কৃতকর্মের কারণে, সেই রাইট এই প্রশাসনের নেই। অতএব সেই জায়গা থেকে মাহাদিকে গ্রেফতার করা হয়েছিল, অনেকেই এটা নিন্দা জানিয়েছেন, তার মুক্তি দাবি করেছেন, এমনকি পিনাকি ভট্টাচার্য পর্যন্ত পোস্ট দিয়েছেন, যে কারণে মাহাদিকে কিন্তু কোর্ট থেকে জামিনে ছেড়ে দিয়েছেন। সুরভির পক্ষেও অনেকেই কথা বলছেন, হয়তো মাহাদির মতো ওরকম অত বেশি কথা হয়নি, তারপরে সুরভির পক্ষে কথা হয়েছে। সুরভিকে রিমান্ডে দেওয়া হয়েছে, কিন্তু দ্রুতই সে বেরিয়ে আসবে, কারণ আজকে দেখলাম পিনাকি ভট্টাচার্য সুরভিকে নিয়েও একটি পোস্ট দিয়েছেন। অন্যদিকে ডক্টর আসিফ নজরুল স্যার, তিনি তো পোস্ট দিয়েছেনই ফেসবুকে, তার ভেরিফাইড ফেসবুকে, যে আমরা সুরভির সম্পর্কে খোঁজ নিয়েছি, অতি সত্বর তিনি প্রতিকার পাবেন। তার মানে সুরভি আসলে নির্দোষ, তাকে যেই মামলায় ফাঁসানো হয়েছে বা যেই অভিযোগে মূলত তাকে গ্রেফতার করা হয়েছে, সেই অভিযোগটা মিথ্যা অভিযোগ, এবং কারা অভিযোগ করেছেন সেটাও খতিয়ে দেখতে হবে, যে এরা আসলে কারা, এদের দায়িত্বটা কি, বা এদের বর্তমান কর্মকাণ্ডটা কি, এদের আমলনামাটা কি, সেগুলি আমাদের সামনে নিয়ে আসতে হবে। তো এই বিষয়টা তো আমি দেখলাম যে জুলাই আন্দোলনের সরাসরি দুইজনকে জড়িত দুইজন, তারা গ্রেফতার হয়েছেন, একজন জামিনে মুক্তি পেয়েছেন, আর একজন জামিন পাওয়ার পথে আছেন, হয়তো কাল বা পরশু তিনি জামিনে বেরিয়ে আসবেন। কিন্তু আমরা এর সাথে যদি আরেকজন ব্যক্তিকে আনি, আমি তাকে তেমন ভালো করে চিনতাম না, এর আগেও একটা ভিডিও বানিয়েছি তাকে নিয়ে, এখন অবধি তার সাথে জীবনে আমার দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, কথা হয়নি, বা তাকে বাড়ি কোথায় সেটাও আমি জানি না। শুধু জানি তার নাম হচ্ছে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী, অর্থাৎ বিক্রমপুর হয়তো বা তার বাড়ি হবে, সেই কারণে তাকে বিক্রমপুরী তার নামের শেষে জুড়ে দেওয়া হয়েছে। সেই ব্যক্তিকে শেখ মুজিবের একটি অবৈধ আইন, সেই 1974-এর আইন, অর্থাৎ বিশেষ ক্ষমতা আইন, এই বিশেষ ক্ষমতা আইনের একটা ধারাতে ছিল ডিটেনশন, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি রাষ্ট্রের জন্য নিরাপত্তার ক্ষেত্রে আশঙ্কা মনে হয় যে এই ব্যক্তি রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ, বা তিনি রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্ন করতে পারেন, তাকে সরকার চাইলে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে তাকে নির্দিষ্ট টাইমের জন্য গ্রেফতার করা যেতে পারে। সেই জায়গায় এই আইন, যেটা মানবাধিকার লঙ্ঘন করে আইনটা, কারণ এখানে কোনো আদালত থাকে না, এই তাকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো দোষ থাকে না, কোনো অভিযোগ থাকে না, এবং কোনো আদালতে কোনো বিচারকের সামনে তাকে পেশ করা হয় না, এবং তার পক্ষে কথা বলার কেউ নেই। টোটাল সরকারের মনে হয়েছে বাস ওনাকে ধরে এনে ঢুকিয়ে দাও। ঠিক এটাও ওই বাকশালের আর একটা রূপ। আমরা যখন 75-এ দেখেছিলাম, বাকশাল কায়েম করেছিল মূলত যার ভিত্তিতেই বা যারই ফলশ্রুতিতে শেখ মুজিব জয় বাংলা হয়েছিল, সেই বাকশালেরই আর একটা রকম হচ্ছে এই বিশেষ ক্ষমতা আইনের 3 নম্বর ধারাটা, যেখানে ডিটেনশনের কথা বলা হয়েছে, যেখানে নির্দিষ্ট টাইমে যে কাউকে বন্দি রাখা যেতে পারে। এটা অবৈধ একটি আইন, বাংলাদেশের প্রেক্ষাপটে এই আইন একেবারেই চলমান নয়। সেই জায়গায় শেখ মুজিবের সব বাতিল হয়ে যায়, শেখ হাসিনার সব বাতিল হয়ে যায়, কিন্তু এই আইনটা এখনো বলবৎ থাকে। একজন আলেম, তার পক্ষে কথা বলার কেউ নেই, সে ভুল কি ঠিক আমি সেটা বলছি না, তার দোষ থাকলে আপনি নির্দিষ্ট দোষে তাকে মামলা দেন, গ্রেফতার করেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কথা, যেই ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যাকে কোনো মামলায় ধরা যাচ্ছে না, তাকে এইরকম একটা ভুয়া একটি অবৈধ একটি আইনের মাধ্যমে তাকে 3 মাসের গ্রেফতার করা, এবং তার পক্ষে আসিফ নজরুল ছাড়া নেই বিদায় তিনি জামিন পাচ্ছেন না, এই যে একটা অমানবিক আচরণ, এটা কোনো ক্রমে আসলে আমরা এই 24 পরবর্তী বাংলাদেশে কাম্য করি না। আমরা যেই জায়গায় 72-এর সংবিধান পর্যন্ত ছুঁড়ে ফেলে দিতে চেয়েছি, সেই জায়গায় শেখ মুজিবের এরকম অবৈধ আইন, যেই আইন আমার মনে হয় ইতিপূর্বে কয়েকটা কার্যকর হয়েছে কিনা সেটাও সন্দেহ, এবং কার্যকর করা থাকলেও অতীত ইতিহাসে মনে হয় এরকম কার্যক্রমের কোনো আমাদের সামনে নেই, দৃষ্টান্ত আমাদের সামনে নেই। সেইখানে এই সরকার এসে কি দায় তাদের পড়েছে যে তারা সেই বিশেষ ক্ষমতা আইনের 3 ধারা অনুযায়ী
বিক্রমপুরীকে আজকে কতদিন যাবত জেলখানায় রেখেছে, তার নামে কোনো পোস্ট নেই, তাকে নিয়ে কেউ আন্দোলনে নেই, তাকে নিয়ে কেউ কথা বলার নেই, সে কারণে সেই লোকটা ভিতরেই পচে মরতেছে। কোনো একটা ব্যক্তি কোনো একটা অপরাধ করার যদি উদ্যোগ গ্রহণ করে, এই উদ্যোগ গ্রহণ করার কারণে তাকে অপরাধী বলা যাবে না যতক্ষণ পর্যন্ত ওই অপরাধটা সে সংগঠিত না করে। অতএব বিক্রমপুরী যদি সত্যিকার অর্থে কোনো খারাপ কাজের তার চিন্তা থাকতো এবং রাষ্ট্রের কাছে সেরকম কোনো থাকতো, এভিডেন্স থাকতো, তাহলে রাষ্ট্র সেই বিষয়টা প্রয়োজনে খোলাসা করতে পারতো যে ওনার বিরুদ্ধে এই এলিগেশন আছে, প্রয়োজনে আপনারা মামলা দেন যে ওনার এই জঙ্গি কানেকশন আছে বা এই কানেকশন আছে বা অমুক সম্পর্ক আছে, আপনার একটা মামলা দিয়ে তাকে বৈধভাবে কোর্টে পাঠান, বিচারক তাকে একটা দিবে, অর্ডার দিবে বা আদেশ দিবে, সে বিচারকের আদেশের মাধ্যমে সে হাজতে থাক, তাতে তো কোনো সমস্যা নাই। কিন্তু তিনি বিনা বিচারে তিনি কোনোভাবে মানবতা বিরোধী একটা আইনের মাধ্যমে এরকম 3টি মাস তার নষ্ট হয়ে যাবে, অন্তত এই 24 পরবর্তী সময় সেটা কোনোভাবেই কাম্য না। এর থেকে আমাদের ফেরত আসতে হবে। আমরা চাই ডক্টর আসিফ নজরুল স্যার তিনি সুরভির বিষয়টা যেমন খোঁজ নিয়েছেন, আমি চাইবো তিনি এই মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী তার বিষয়টাও তিনি খোঁজ নেবেন এবং এই বিষয়টাও তিনি পোস্ট করবেন যে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীর বিষয়ে আমরা খোঁজ নিয়েছি, তিনি অতি সত্বর প্রতিকার পাবেন। এই বিষয়টা আমরা চাই যে তার পোস্টে আসবেন ইনশাল্লাহ। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে গ্যাস সংকট, সারা বাংলাদেশে গ্যাস সংকট। এটা একটা গুজব, ভুয়া একটা বক্তব্য। মূলত এরকম হুজুগে বাঙালি আমরা যখনই কোনো সংকট কোনো কিছু দেখি তখন সেটা আমরা বেশি চাহিদা আমাদের বেড়ে যায়, আমরা তখন সেটাকে বেশি কেনার একটা চিন্তা ভাবনা করি, যেখানে 2 দিন পরে কিনলে হবে 1 দিন আগে কেনার চিন্তা করি। এই যে আমাদের হিরিক পড়ে যায় কেনার ক্ষেত্রে, এই কারণে চাহিদা আরো সংকট আরো বেশি তৈরি হয়, যে কারণে দাম মূল্য আরো রাতারাতি আরো বেড়ে যায়। গতকালকে আমরা দেখেছি সরকার গ্যাসের মূল্যকে পুনর্নির্ধারণ করেছেন। আগে ছিল যেখানে 1253 টাকা, পরবর্তীতে আরো 53 টাকা বাড়িয়ে সেখানে 1306 টাকা করেছে 12 কেজি এলপি গ্যাসের দাম। অথচ গতকালকেও আমি গ্যাস কিনেছি একটা 2100 টাকা। কাকে বলবো এই মানে হতাশার কথা? এই যে আইনের কোনো তোয়াক্কা নেই, মানুষ সরকারের কোনো কথার কোনো ভ্রুক্ষেপ করতেছে না, এই আইন বাস্তবায়ন কে করবে? এই যে সরকারের যে বিধিমালা, অর্থাৎ সরকারের তো স্পষ্ট বিধান রয়েছে যে দ্রব্যমূল্যে যদি এমআরপি লেখা থাকে অথবা সরকার কর্তৃক নির্দিষ্ট মূল্য ঘোষণা করা হয়, এই মূল্যের থেকে 1 পয়সা বেশি বিক্রি করা দণ্ডনীয় অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। সেই জায়গায় 800, 900, 1000 টাকা বেশি বিক্রি করতেছে, যেখানে 1300 টাকা সেখানে 2100 টাকা, মানে 800 টাকা বেশি। অকল্পনীয়। যেখানে এর আগে যখন 1253 টাকা ছিল তখন গ্যাস কিনেছি আমি 1200 টাকা দিয়া, 53 টাকা কম রেখেছে, এটাই স্বাভাবিক, কারণ তাদের লাভটা সব বাদ দিয়ে একটু কম রাখতেই পারে। সেই জায়গায় এখন সেই কম তো দূরে থাক, উল্টা 800 টাকা বেশি, কোনো জায়গায় আরো বেশি বিক্রি হচ্ছে, 2200, 2300 টাকাও কোথাও কোথাও বিক্রি হচ্ছে। এটার সমাধান আসলে কোথায়? এটা থেকে বের হয়ে আসবে কিভাবে, সেটা নিয়ে আমার মূল বক্তব্যটা। আমি সরকারকে আহ্বান করব যে আপনারা যেভাবে ধীর গতিতে অভিযান চালাচ্ছেন, এই ধীর গতির অভিযান এখানে কাজ করতে পারবে না, বরং ইমিডিয়েটলি আপনাদের এই অভিযানকে খুব মানে করতে হবে, প্রসারিত করতে হবে এবং সকল জায়গায় করতে হবে যতটা আপনাদের সামর্থ্য আছে। অন্যান্য সকল অভিযানগুলি আপাতত কয়েকদিনের জন্য বন্ধ রেখে সব অভিযানগুলি শুধুমাত্র গ্যাস কেন্দ্রিক করেন, সেটা যদি করেন কিছুটা সফল পাবেন। দ্বিতীয়ত আপনারা ঘোষণা দিয়ে দিন যে আজকে থেকে প্রত্যেকটা থানা পুলিশের দায়িত্ব, তারা তাদের পুরো থানাকে ঘুরবেন, তারা দেখবেন কোথায় কোথায় গ্যাস বিক্রি করে, বা তাদের তো জানাশোনাই আছে যে এই থানায় কোন কোন জায়গায় বা এই বাজারে কোন কোন জায়গায় গ্যাস বিক্রি করে, বা বাজারে গেলেই তারা জানতে পারবেন। প্রত্যেকটা গ্যাসের দোকানে গিয়ে তারা করবেন, ঘোষণা দিয়ে আসবেন যে কেউ যদি নির্ধারিত দামের 1 টাকা মূল্যে বেশি বিক্রি করো তাহলে তোমাদের এই হবে। এবং এটা যদি আপনারা ঘোষণা দেন যে প্রত্যেক দোকানের সামনে থানা পুলিশ অথবা অভিযোগের একটি নাম্বার দেওয়া থাকবে, যে যদি কোনো ভোক্তা এখানে দেখেন যে নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে গ্যাস কিনা লাগতেছে, সাথে সাথে সে ওই নাম্বারে ফোন দিবেন এবং তাৎক্ষণিক তিনি এর একটি সমাধান পাবেন, অর্থাৎ সাথে সাথে অ্যাকশন এখানে আসবে। সেটা যদি হয় তাহলে জনগণ উদ্বুদ্ধ হবে, জনগণ আস্থায় ফিরে আসবে যে না আমি বেশি দামে কিনবো না। কিন্তু এখন তো হচ্ছে এরকম যে আমি ফোন দিলে তো আসবেই না, উল্টে এই দোকানের সাথে আমার সম্পর্ক নষ্ট হবে, পরবর্তীতে এই দোকান আমাকে গ্যাস দেবেন, আমার দূরের থেকে গ্যাস আনতে হবে। এতে বরং ভোক্তাদের আরো সমস্যা তৈরি হবে। সরকার এখানে বেশ কিছু কাজ আছে। প্রথমত তাদের অভিযানগুলি দ্রুত খুব প্রসারিত করতে হবে, দ্বিতীয়ত থানাকে দায়িত্ব দিতে হবে, তৃতীয়ত প্রত্যেকটা গ্যাসের দোকানের সামনে সামনে একটা নাম্বার ঝুলিয়ে দিতে হবে, অথবা ঘোষণা দিয়ে গ্যাসের নাম্বার দরকার নেই, আপনারা এখন অনলাইনে ঘোষণা দিয়ে দেন যে এই নাম্বারে গ্যাস সংক্রান্ত যে কোনো বিষয় এই নাম্বারে ফোন দেওয়ার সাথে সাথে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হবে। এটাও যদি করেন
এবং সেটা যদি সকল গ্যাস দোকানদারকে বলে দেওয়া হয়, তাহলে আশা করা যায় অন্তত এই ভয়ে হলেও তারা বর্ধিত যে দামে বিক্রি সেটা থেকে বেরিয়ে আসবেন, অথবা অন্তত কমে আসবে বা সহনীয় পর্যায়ে চলে আসবে। আমরা ইতিপূর্বেও দেখেছি গ্যাস নিয়ে কখনোই কোন সরকার এটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। প্রত্যেকটা সময় যখনই যেই দাম তার থেকে বেশি দাম, বিশেষত বসুন্ধরা গ্যাস কখনো সরকার নির্ধারিত মূল্যে তারা বিক্রি করে না। সরকার যদি 1200 টাকা ঘোষণা করে, ওই সময় বসুন্ধরা 1300 1350 টাকা বসুন্ধরা গ্যাস আমাদের কিনতে হয় গ্রাহকদের। প্রত্যেকটা সময় একই অবস্থায় আমরা দেখে আসছি যে সরকার নির্ধারিত মূল্যের থেকে বসুন্ধরা গ্যাসের দাম অলওয়েজ বেশি থাকে। এই জায়গায় আমার মনে হয় কাজ করা আছে সরকারের, যে সরকার প্রত্যেকটা কোম্পানির সাথে বসবে, বা যারা এই নিয়ন্ত্রণ করেন বা যাদের মাধ্যমে এই ব্যবসাটা নিয়ন্ত্রিত হয় সেই সিন্ডিকেটের সাথে কথা বলে সিন্ডিকেট ভাঙতে হবে। এই সিন্ডিকেট যদি ভাঙতে না পারে তাহলে গ্যাসের যে অরাজকতা সেটা কমবে না। আমরা প্রত্যাশা করি যে দুটো বিষয় যে আলোচনা করলাম, দুটো বিষয়ই সঠিক সমাধান হবে দ্রুততার সাথে, এবং জনগণ যারা আছি আমরা আমাদের যেই অধিকার সেই অধিকার আমরা ফিরে পাবো, সেই প্রত্যাশা রেখে আজকের মতো আলোচনা শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।